বাংলাদেশ বিশ্বের সেই বিরলতম দেশগুলোর একটি যেখানে শীর্ষ নেতৃত্বে নারী রয়েছেন, কিন্তু বাংলাদেশের নারীরা কতটা নিরাপত্তা ভোগ করছেন? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, বেসরকারি সংস্থা বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মুনিরুজ্জামান এবং চলচ্চিত্র নির্মাতা সারা আফরিন। বাংলাদেশ সংলাপ পরিচালিত হয় আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতে। এই মিলনায়তনে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা কিছু প্রশ্ন জমা দিয়েছেন, সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। সেই প্রশ্নগুলোর ভিত্তিতে এখন আমাদের এই আলোচনা হবে। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন সৈয়দা মরিয়ম বেগম। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী, পররাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী, তাহলে আমাদের দেশে কেন নারীরা আজ নির্যাতিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নারী ছিলেন। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে দিল্লিতে একটি গণধর্ষণের ঘটনার পরে বাংলাদেশেও দুইটি ঘটনা ঘটেছে, তারপর এই প্রশ্নটি সামনে এসেছে, অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমি শুরুটা করতে চাই সারা আফরিন। বাংলাদেশের নারীরা কেন নির্যাতিত হচ্ছে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থাকা সত্ত্বেও? মূলত বাংলাদেশের নারীরা নির্যাতিত হচ্ছে এটা কিন্তু আজকে থেকে না, এটা অনেক বছর ধরে চলছে। এর আগে আমাদের দেশে ইয়াসমিন হত্যা হয়েছে, সীমা হত্যা মামলা হয়েছে। আমরা কোনোভাবে জিনিসটাকে হয়তো এড়িয়ে গেছি বা ঠিকমতো আমরা ওভাবে অ্যাড্রেস করিনি। এই দিল্লির ঘটনাটার পর আমরা দিল্লির মানুষ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, এটাতে আসলে এভাবে চলতে পারে না এবং এটা প্রতিবাদ করার দরকার আছে। আর আমার কাছে এটা যেটা মনে হয়, আমাদের দেশে যে সামাজিকভাবে যে সুশাসনের যে একটা অভাব, এটার একটা প্রতিফলন মাত্র। যে দুর্বলের প্রতি সবলের অত্যাচারের একটা ঐতিহ্য বহুদিন ধরে আমাদের এখানে চলে আসছে এবং প্রকৃতিগতভাবে নারীরা হচ্ছে দুর্বল প্রজাতির প্রাণী, সুতরাং তাদের উপর মাত্রাটা কি বেড়েছে যদি আপনি গত এক দশকের বিবেচনায় নেন? অনেক অনেক বেড়েছে আমার কাছে মনে হয়। অন্তত পত্রপত্রিকায় খুললে যে ধরনের খবরাখবর আমরা পাচ্ছি, তাতে তো মনে হচ্ছে যে এটা বেড়েছে। ধন্যবাদ আপনাকে। মেজর জেনারেল মুনিরুজ্জামান, কেন বাংলাদেশে নারীরা নির্যাতিত হচ্ছে? এত আইন আছে, শক্ত আইন আছে, কঠোর আইন আছে, তারপরেও সেটি থামানো যাচ্ছে না কেন? শীর্ষ রাজনৈতিক স্থানে নারী নেতৃত্ব থাকলেই স্বাভাবিকভাবে নারীর যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়নের যেটা আমরা আশা করেছিলাম, সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। নারী নেতৃত্ব এসেছে তাদের নিজের নেতৃত্ব দিয়ে, তাদের নিজের আখের গোছানোর জন্যে, কিন্তু সমাজে নারীদের যে স্থান দেওয়ার উচিত ছিল সেটা তারা নিশ্চিত করতে পারেননি। একই সাথে সমাজের ভিতরে যে উপলব্ধি করা উচিত ছিল নারীর মর্যাদার জন্যে, সেটা আমরা অনেক ক্ষেত্রে করতে ব্যর্থ হয়েছি। আমাদের সামাজিকভাবে যে প্রতিরোধ করার কথা ছিল নারীর ক্ষমতায়নের জন্য, নারীর মর্যাদার জন্য, নারীর স্থানের জন্য, সেগুলো আমরা কোনোটাই নিশ্চিত করতে পারি। আপনি ব্যর্থতার কথা বলছেন যে ব্যর্থ হয়েছে বাংলাদেশ, কেন? এটার কারণটা কি? ব্যর্থতাটা কোথায়? ব্যর্থতা হয়েছে দু কারণে। প্রথমত, নারী নেতৃত্ব যারা দিচ্ছেন তারা নারীদের প্রতি সমভাবে ক্ষমতায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন নাই। একই সাথে নাগরিক সমাজের কাছ থেকে এই অধিকার নেওয়ার জন্য যে অবস্থান, যে দৃঢ় অবস্থান নেওয়ার প্রয়োজন ছিল, সেটা আমরা নিতে পারিনি। আমরা লক্ষ্য করে দেখবেন যে টাঙ্গাইলে যে মেয়েটি ধর্ষিত হয়েছে, এ খবর আসার পরে 5টি লোক রাস্তায় গিয়ে তার পক্ষে সমর্থন জানায় নাই। আমরা দিল্লিতে দেখেছি যে নারীর মর্যাদার জন্যে সারা দেশ দাঁড়িয়েছে, সরকারকে তারা বাধ্য করেছে তাদের পক্ষ নেওয়ার জন্যে, কিন্তু আমাদের দেশে নারীর অবস্থানের জন্য আমরা কেউ এগিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। আমি একটু দর্শকদের কাছে যেতে চাই। অনেকে হাত তুলেছেন, অনেকগুলো হাত। আমি শুরুতে নারী দিয়েই শুরু করতে চাই। প্রথম সারিতে আপনি বসে আছেন। কোনো একজন মানুষ খুন হলে কখনো তার হত্যার বিচারের জন্য সবাই দাঁড়ায়, কিন্তু একজন নারী অ্যাবিউজ কিংবা রেপ হলে তার চরিত্র কিংবা পোশাক আশাক নিয়ে আমরা মিডিয়া অর মানুষদের মধ্যে বেশি কথা শুনি। এই যে একটি বিশাল জনগোষ্ঠীর নারীকে মানুষ হিসাবে দেখার যে অভাব, তার জন্য কেন সেরকম কোনো জনসচেতনতামূলক কোনো কিছু ক্যাম্পেইন করা হচ্ছে না? আমি মাননীয় তথ্যমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে সিগারেট কিংবা এরকম অনেক কিছুর জন্য আমরা দেখেছি অনেক বড় বড় ক্যাম্পেইন, জনসচেতনতা হচ্ছে, কিন্তু নারী যেখানে জনগোষ্ঠীর একটি অধিকাংশ যেখানে নারী, সেখানে তাদের সম্মানের জন্য কিছু করা হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। এই কোনায় হাত তুলেছেন দ্বিতীয় সারিতে।
জি, দিল্লিতে গণধর্ষণের পরে সারা ভারত যখন উত্তাল, অথচ বাংলাদেশে একের পর এক সিরিজভাবে আমরা দেখছি যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ আমাদের দেশের নারী নেত্রীরা, সুশীল সমাজ সহ সবাইকে বলছি, সবাই যেভাবে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে রাস্তায় নামতে দেখি, এবং এই ক্ষমতার দ্বন্দ্ব এবং এমপি কে হবে, মন্ত্রী কে হবে, এগুলো নিয়ে যতটুকু আমরা দেখি, কিন্তু নারী নেত্রীরা এই বিষয়ে কথা বলতে আমরা দেখতে পাচ্ছি না। ইভেন সুশীল সমাজকে দেখতে পাচ্ছি না। সরকারি দল, বিরোধী দল তো আছেই। ধন্যবাদ আপনাকে। জি, আপনি হাত তুলেছেন। ধর্ষণের বিরুদ্ধে মানবিক দ্রোহ, জলুক প্রতিবাদের অগ্নিশিখা। আসলে দিল্লিতে যে ঘটনাটা হলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশে অহরহ এরকম ঘটনা ঘটছে, কিন্তু আমরা বাসায় বসে আছি। আজকে দেখেন, আপনি ব্যক্তিগতভাবে কখনো এই ধরনের আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছেন? না, পারিনি। কেন? কারণ ব্যস্ততা, তারপর এরকম মানে প্রতিবাদের ইয়েও হয়নি, মানে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। ধন্যবাদ আপনাকে। আমি দেখি আরেকটু নারীদের কাছে। এখানে আপনি তৃতীয় সারিতে হাত তুলেছেন। ৭১-এ যে সমস্ত নারী ধর্ষিত হয়েছিল তাদেরকে পরবর্তীতে বীরাঙ্গনার শব্দ দ্বারা বিশেষভাবে সম্মানিত করার একটা প্রচেষ্টা ছিল, যদিও সে শব্দটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে সেটা দিয়ে সবাই সম্মানিত হয়েছিলেন কিনা বা বোধ করেছিলেন কিনা। আমরা তাদের জন্য তেমন কিছু করতেও পারিনি, কিন্তু তারপরেও একটা তাদের পরিচিতি দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম, মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আজকের দিনে যে সমস্ত নারী ধর্ষিত হচ্ছে তার ধর্ষণের কথাটা এমনকি তার পরিবারকেও বলতে প্রথমত ভয় পায়। একটা পরিবার যদি আমি জেনে আপনার যায়, কাছে এটা জানতে চাই, একজন নারী হিসাবে আপনি যখন রাস্তাঘাটে চলেন, আপনার মনে কি কোনো আতঙ্ক, কোনো উদ্বেগ থাকে? অবশ্যই উদ্বেগ এবং আতঙ্ক থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অনেক সাহসী একটি মেয়ে। তারপরেও যদি সন্ধ্যার পরে আমি হাঁটি, তো আমার বুকের ভেতরে একটু ঢিপ ঢিপ করে, গা ছমছম করে, এবং মনে হয় যে যে কোনো সময় যে কোনো বিপদ আমার উপর নেমে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। যে পাশে আরেকজন হাত তুলেছেন নারী। জি, আমি বলতে চাই, দিল্লির ঘটনা আমাদেরকে প্রতীকী হিসাবে দাঁড়াতে শিখিয়েছে, কিন্তু প্রতিনিয়তই সংসদ ভবনে এমপি হোস্টেলে গত বছরে শ্বাসরোধ করে মৃত নারী, গলিত নারী এসব পাওয়া গিয়েছে। প্রতিরোধ, প্রতিবাদ আমরা যারা এখানে বসে আছি তারা যেমন দায়িত্ব নিইনি, আমাদের ওই পারে রাজনৈতিক যে আমরা শক্তি বলি, পলিটিক্যাল উইল বলে একটা শব্দ আছে, সেটার বারবারই আমরা অবহেলা দেখতে পাচ্ছি। একমাত্র নারীর সর্ববিষয়ে, শুধু ধর্ষণ না, প্রতিটি বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসার চেষ্টা করব আপনাদের কাছে। প্যানেলে একটু ঘুরে আসি। হান্নান শাহ, কেন বাংলাদেশের নারীরা এত নিরাপত্তাহীনতায় ভুগবেন? আমি লম্বা করে বলবো না, আমি শুধু কবি নজরুল ইসলামের ছোট্ট একটা কথা বলবো, জাগো নারী জাগো। আমি দিল্লির উদাহরণ দিয়ে যেতে চাই না। এ দেশেই যখন এমন একটি বড় অঘটন ঘটেছিল, তখন অবশ্য বিএনপি সরকার ছিল, দিনাজপুরে, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, এবং তার ফলে বিএনপি সরকারকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়েছিল। কিন্তু বর্তমানে আমি যেন দেখছি সরকার, বিরোধী দল এবং বিশেষ করে যারা নারীর অগ্রায়নের জন্যে সবসময় কথা বলেন, তাদের যেন এই ব্যাপারে অনেকটা অনীহা আছে। অর্থাৎ আমাদের পুরো সমাজটাকে যে সচেতন করে তোলার জন্যে তাদের কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটি প্রশ্ন, একজন প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন। আপনারা যারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন করেন বিভিন্ন ইস্যুতে, কোনো নারী যখন নির্যাতিত হয়, এত ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে আপনারা সোচ্চার নন কেন? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ধর্ষণ বা অন্য যে কোনো ক্রাইম বা অপরাধ, সেটা রাজনৈতিক দল সেটা নিয়ে আন্দোলন করবে, এটা অনেক ক্ষেত্রে বোধহয় সঠিক নয়। এটা সমগ্র জাতি, সমস্ত সমাজকে করতে হবে। এখানে রাজনৈতিক দল সাধারণত, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলছি, যেটা তাদের রাজনৈতিক কর্মসূচিতে তাদের জন্যে সুবিধা হবে, সাধারণত রাজনৈতিক দল সেগুলো নিয়ে আন্দোলন করে। তবে এইখানে যেটা ব্যাপার হলো, সেটা হলো এমন সমাজের হীন কাজের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সকলের উচিত। ধন্যবাদ আপনাকে। আমি তথ্যমন্ত্রীর কাছে আসব, তার আগে দর্শকদের কাছে ঘুরে আসতে চাই। অনেক হাত। আমি প্রথমে যাচ্ছি, দ্বিতীয় সারিতে আপনি বসে আছেন। জি, আমি বলতে চাচ্ছি, জাগো নারী না জাগো। সব নারী, এই বর্তমান সময়ে অধিকাংশ নারী দেখা যাচ্ছে যারা কর্মের জন্য বাইরে বের হচ্ছে, তারা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে ধর্ষণের কথা বলি কিংবা তাদের যে যৌন হয়রানির কথা বলি, এটা পুরুষ দ্বারাই হচ্ছে। তো সেই সব সমস্ত পুরুষকে তার বিবেক
কিংবা সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে সরকার কেন জোরালো ভূমিকা পালন করছে না, কিংবা বিরোধী দলই বা এই ক্ষেত্রে কেন সোচ্চার হচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। সামনে আপনি হাত তুলেছেন, না, আপনার পাশে যিনি নারী বসে আছেন। হান্নান স্যার বললেন যে রাজনৈতিক দলগুলো হয়তোবা সোচ্চার না হয়, আমরা সবাই যেন সোচ্চার হই। কিন্তু আমার এই বিষয়ে মতামত যে যখনই একটি নারী ধর্ষিত হয় তখন দেখা যায় যে পেপারে বা আসল ঘটনাটা যে প্রভাবশালী ব্যক্তির ছেলে হয়তো এই বিষয়টাকে আর অগ্রগতি হতে দেয় না, এবং সেই ক্ষেত্রে প্রভাবশালী তারাই হয় যখন যে দলের আন্ডারে তারা থাকে, যার জন্য আমার মনে হয় সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দল আগাতে পারে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন হাত তুলেছেন জি। নারী নির্যাতনের জন্য কিন্তু আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনগুলো তো প্রণয়ন হচ্ছে না। আইন প্রণয়ন যতক্ষণ হবে না ততক্ষণ আমরা প্রতিবাদ করতে পারবো না। আর প্রতিবাদ না করলে প্রতিরোধ আসবে না, নারী নির্যাতন কখনো বন্ধ হবে না। আইনগুলো প্রণয়নের কেন ব্যবস্থা করা হয় না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নে হাসানুল হক ইনু, কেন এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, নারী নির্যাতনের ঘটনা? একটি পরিসংখ্যান যদি আপনাকে দেই, গত বছর ধর্ষণের ঘটনা ঘটেছে 771টি এবং গণধর্ষণের ঘটনা আছে 157টি। এই পরিস্থিতিতে আপনি কি বলবেন? ধন্যবাদ প্যানেলের বন্ধুরা, সুধীমণ্ডলী। প্রথমে আপনাদের আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি যে বাংলাদেশের সামাজিক নিরাপত্তার বিষয়টি এই পৃথিবীর সবচাইতে উন্নত দেশ আমেরিকার সামাজিক নিরাপত্তার চাইতে আমাদের অবস্থা খারাপ, এই কথাটা আমি স্বীকার করি না। আমেরিকায় প্রতিদিনে হত্যা, খুন এবং যৌন হয়রানি এবং নারী নির্যাতন এবং ধর্ষণ প্রতিদিনে যে ঘটে তার ছিটে ফোটাও সেখানকার গণমাধ্যম তুলে ধরে না, এই নেতিবাচক ঘটনাটা। তবে এই ঘটনাটা ঘটার পরে প্রশাসন কাজ করে, এবং আমেরিকার ভয়াবহ চিত্র দেখলে আপনি বুঝবেন যে বাংলাদেশ সামাজিকভাবে বহুত উন্নত জায়গায় আছে। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করে বলছেন যে বাংলাদেশের এগুলো তেমনভাবে আমলে নেওয়ার বিষয় নেই? আমি যা বলেছি আপনি কথা অন্যভাবে তুললেন। আমি বলেছি যে আপনারা এখানে বললেন এবং আপনি বলেছেন সামাজিক নিরাপত্তা মানে কমে যাচ্ছে, এই কথাটার সঙ্গে আমি একমত না। আমেরিকার যে ঘটনা সেই তুলনায় আমাদের সামাজিক নিরাপত্তার মান ভালো। যেটা আপনারা বারবার বললেন দিল্লি আমাদেরকে সচেতন করেছে, এটা ঠিক নয়। এটা ঠিক নয় এই জন্যে, হান্নান ভাই বলেছেন দিনাজপুরের ইয়াসমিন হত্যার ঘটনা সারা বাংলাদেশে সমগ্র মানুষ নারী পুরুষ নির্বিশেষে বিশাল বিস্ফোরণ ঘটিয়েছিল। শুধু তাই নয়, কিছুদিন আগে মধুখালীতে চাপা হত্যা যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে চাপা নিহত হওয়ার পরে ওই গ্রামে গিয়েছিলাম, ওর বাড়িতে গিয়েছিলাম। কথাটা হচ্ছে নারী নির্যাতন বা যৌন হয়রানির ঘটনা দুই প্রকার আছে। একটা হচ্ছে একজন ব্যক্তি নারী নির্যাতন করে, একগুচ্ছ ব্যক্তি নারী নির্যাতন করে। আরেকটা হচ্ছে প্রশাসনের কর্মকর্তা যার দায়িত্ব হচ্ছে নারীকে বা সমাজকে নিরাপত্তা বিধান করা, যেরকম কনস্টেবল অথবা সৈনিক অথবা আনসার, প্রশাসনের কর্মকর্তারা নারীর গায়ে হাত দিচ্ছে। এবং এখানে যে কথাটা বললেন যে বাংলাদেশে যেসব নামকরা নারী নেতৃত্ব আছে, টাঙ্গাইলের ঘটনার পরে প্রত্যেকের ছবি আমি পত্রিকায় দেখেছি, তারা কিন্তু মিছিল করেছে ঢাকাতে। আরেকটা বিষয়, একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে একজন একটি প্রশ্ন করেছেন এবং বাংলাদেশ মহিলা পরিষদের একটি ইনভেস্টিগেশন আছে। তারা বলছেন যে এই যে ধর্ষণ বলেন কিংবা নারী নির্যাতনের ঘটনাগুলো বলেন, অপরাধীরা পার পেয়ে যাচ্ছে প্রথমত রাজনৈতিক প্রভাব, দ্বিতীয়ত সাক্ষী কিংবা যারা নির্যাতিত হচ্ছেন তাদেরকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা নাই। এখানে তো রাজনৈতিক ইচ্ছার ব্যাপার আছে। আমি আসছি সেখানে। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কারো পক্ষ নিইনি, আমি কিছু স্টেটমেন্ট অফ ফ্যাক্টস করছি। নারী নির্যাতনের ঘটনা সুরাহা বহুত ক্ষেত্রে হয়নি। তার এক নম্বর কারণ হচ্ছে যে সেই প্রশাসন ঠিক মতন কাজ করেনি। দুই নম্বর হচ্ছে রাজনৈতিক শক্তিশালী মহল সেটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আসামিদেরকে বাঁচার চেষ্টা করেছে। এটা আমাদের সমাজে অহরহ ঘটছে কিন্তু, এবং এর জন্যে প্রতিবাদ আছে। এবং এই সব কিছু মিলিয়ে প্রতিবাদ করার পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের ধরা হচ্ছে, কিন্তু রেহাই পাচ্ছে না, সেটা রাজনৈতিক দলের নেতার ছেলেই হোক অথবা কোনো শক্তিশালী প্রশাসনিক কর্মকর্তার ছেলেই হোক। আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, নারী নেতৃত্ব গুরুত্বপূর্ণ, নারী নেতৃত্ব নয়, নারীরা গুরুত্বপূর্ণ পদে আছেন, প্রধানমন্ত্রীর পদে আছেন,
বিরোধী দলের পদে আছেন, মনে রাখবেন দয়া করে যে প্রধানমন্ত্রীর পদ বা বিরোধী দলের পদ কিন্তু লিঙ্গ নিরপেক্ষ। এই পদের জেন্ডার নাই, এ নারীও না পুরুষও না কিন্তু। সুতরাং আপনি ওখানে নারী বসে আছে, সেই জন্য আপনি নারীর জন্য বেশি সংবেদনশীলতা পাবেন, এটা ঠিক না। নারী বসুক আর পুরুষ বাসুক, এই সিংহাসনটা হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ। ধন্যবাদ তথ্যমন্ত্রী আপনাকে। ধন্যবাদ তথ্যমন্ত্রী। আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে হবে আমাদের, এই বিষয়ে আমরা অনেকক্ষণ ছিলাম। হান্নান সাহেব, আপনি 30 সেকেন্ডে বলবেন। আমি মাননীয় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি সত্য কথা বলেছেন। তবে এটাও ঠিক যে আমাদের সমাজেই কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্র এই ধর্ষণের সেঞ্চুরির দাবি। আমরা কিন্তু এইখানেই দেখেছি যে আমাদের দেশের সরকারের সর্বোচ্চ মহল যখন বিদেশে গেছেন নিউ ইয়র্কে, সেইখানে এক হোটেলের যে কাণ্ডটি ঘটেছিল, যার জন্য সমগ্র বাংলাদেশের মানুষের মাথা নিচু হয়েছিল। যেটা বললেন যে অ্যাকশন না হয়, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেওয়া হয় না। ধন্যবাদ হান্নান সাহেব আপনাকে। হান্নান ভাইয়ের কথার সূত্র ধরে বলছি, সেটা প্রধানমন্ত্রী হোক আর ইনু সাহেবের ছেলেই হোক, যদি নারীর গায়ে হাত দেয় তার দায়িত্ব সরকার নেবে না এবং সেই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাকে। সারা আফরিন, সংক্ষেপে যদি আপনি বলেন আসলে এই বিষয়টা কিভাবে মোকাবেলা করা যায়, কি বলবেন খুব সংক্ষেপে? সবচেয়ে প্রথমে হচ্ছে খালি আইন প্রণয়ন করলেই তো হবে না, আইন প্রয়োগ করার জন্য তার ব্যবস্থাটা থাকতে হবে। আমাদের আইন আছে কিন্তু প্রয়োগ করার কোনো রকম ব্যবস্থা নেই। এবং আমি একটা বক্তব্য একটু হলাম যে রাজনীতিবিদদের জন্য যদি যেগুলোতে সুবিধা হবে ওই সমস্ত ইস্যুতে ওনারা মাঠে নামবেন, অথচ সাধারণ মানুষ আমরা যারা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছি, তাদেরকে নির্বাচিত করছি, তাদের যে ডেইলি তারা যে সমস্যাগুলো ভোগ করছে, সেগুলোতে তারা কখনো এগিয়ে আসবেন না, এইটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনি bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত তুলে ধরার সুযোগ আছে। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন মোহাম্মদ শামসুর রহমান। আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল নেতৃত্ব নির্বাচিত হয়ে গেল। একটি রাজনৈতিক দল হিসাবে দলের ভেতরে গণতন্ত্র চর্চার নমুনা কি এমন হওয়া উচিত? কীরকম আপনি মনে করছেন? আমার মতে গণতন্ত্র ফুললি হওয়া উচিত। যেমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি বাকি সবাইকে নির্বাচিত করবে, ব্যাপারটা এরকম না হয় প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই আলাদা আলাদা ভোটার সিস্টেমে নির্বাচিত হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এটি সার্বিক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে নেতৃত্ব নির্বাচন করেন তার প্রসঙ্গে বলা হচ্ছে। শুরুটা করতে চাই মেজর জেনারেল মনিরুজ্জামান। আমি মনে করি যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল এবং ছোট রাজনৈতিক দল, কোনো দলের ভিতরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। সব দলের ভিতরে এমনভাবে চালানো হয় যেটা এক ধরনের রাজতন্ত্রে যেভাবে চলতে পারে। একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত করা হয় এবং তাকে অনুরোধ করা হয় যে আপনি বাকি সবাইকে আপনি সিলেক্ট করে দেন। এবং তাতে দেখা যায় যে দলের ভিতরে এমন সব লোক তার দ্বারা সিলেক্টেড হয় যারা এক ধরনের চাটুকার বৃত্তে নিয়োজিত থাকেন বা দলের কাজ না করে নেতা নেত্রীকে খুশি করার জন্য সবসময় সচেষ্ট থাকেন। তাতে দেখা যায় যে দলের ভিতরেই যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত না, সে দলের কাছ থেকে দেশের মানুষ কিভাবে গণতন্ত্র আশা করবে। আমরা এটাও লক্ষ্য করেছি, যারা এসব দলের নেতৃত্ব দেন তারা তাদের দলের যে কর্মী যারা আছেন তাদেরকে বিশ্বাস করতে পারেন না, তাদের হাতে ক্ষমতা দিতে পারেন না, যার কারণে তারা যে দেশের মানুষের কাছে ক্ষমতা ফিরিয়ে দিবেন, যারা আমরা এই দেশের মালিক, যারা আমরা দেশের সকল ক্ষমতা আমাদের হাতে থাকার কথা, আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে এই ধরনের নেতৃত্ব কোনো সময় জনতার ক্ষমতায়ন করবেন। সার্বিকভাবে আমি বলতে চাই যে যতদিন পর্যন্ত না দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইতে দেখব না। ধন্যবাদ মেজর জেনারেল মনিরুজ্জামান আপনাকে।
আসম হান্নান শাহ, বড় রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের চর্চার বিষয়ে বলা হচ্ছে, কেন একজনের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি? আমি প্রথমে বলতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের নিজেদের গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া কী হবে নেতৃত্বের জন্যে সেটা উল্লেখ আছে, কিন্তু কতটুকু বাস্তবে সেটা পালন করা হয় সেটাই হলো প্রশ্ন। একজন শ্রোতা বলেছেন যে প্রত্যেকটি স্তরে নির্বাচন দেওয়া। চিন্তা করেন, আমি বিএনপির কথাই ধরি, বিএনপি বা এরকম একটা বড় রাজনৈতিক দলের প্রত্যেকটি পদের জন্য যদি ইলেকশন করতে হয় তাহলে কতদিন সময় লাগবে আর কতটুকু পরিশ্রম করতে হবে। মনে করেন আমি একজন কর্মী, আমার ইচ্ছা হলো যে আমি সাংগঠনিক সম্পাদক হব। সারা দেশ থেকে প্রায় 12,000 ডেলিগেটস আসছেন। এই 12,000-এর মধ্যে আমি, আমার বাড়ি ঢাকা, আমি ক্যানভাস করে কি করে হব? 1, 2, আমাদের মতো অনুন্নত দেশে যেখানে এখনও সত্যিকার অর্থে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, এইখানে প্রায়ই দেখবেন দলের ভিতরে বিভিন্ন রকমের গ্রুপিং এবং কোন্দল চলছে। এটাতে কেউ বাইরে নাই। একটি প্রশ্ন আমি আপনাকে এখানে করতে চাই। ধরুন আপনি যেটা বলছেন যে এত নির্বাচন করতে গেলে সময় পাওয়া যাবে না, কিন্তু ধরুন আপনি তো একজন রাজনৈতিক নেতা, এমন যদি হয় যে দলে আপনার কর্মীদের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিন্তু চেয়ারপারসন আপনাকে পছন্দ করছেন না, তাহলে তো আপনি কমিটিতে থাকবেন না। আমি এখানে আবার একটু বাস্তব অবস্থাটা বলি। সেটা হলো আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের আমি যেটা দেখেছি, ইউনিয়ন লেভেল অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উপজেলা বা থানা বা পৌর কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় হয়, কাউন্সিল হয়, ভোটাভুটি হয়, সেখানে হয়। কিন্তু এরপর যখন জাতীয় কমিটি গঠন করা হয় তখন দেখা যায় যে এটা সবাই মিলে নেত্রীর উপর ছেড়ে দেন, অর্থাৎ যিনি চেয়ারপারসন আছেন তার উপর ছেড়ে দেন। এখন এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে আজকে থেকে নিয়ে 20-25 বছর পরে এমন থাকবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। কারণ এখন যারা পার্সোনালিটিস আছেন তারা এমন টাওয়ারিং পার্সোনালিটি, এমন বিশাল ব্যক্তিত্ব যে অন্যান্য নেতা কর্মীরা ইচ্ছা করে হলেও, ইচ্ছা না থাকলেও বলেন যে হ্যাঁ নেত্রী যা করবেন আমরা সেটাই মেনে নেব। ধন্যবাদ আপনাকে। আমি একটু দর্শকদের কাছে যেতে চাই, এরপরে বাকি প্যানেলিস্ট দুজনের কাছে আসবো। প্রথমে দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন। আমরা আসলে এই যে গঠনতন্ত্রের কথা বললেন আমাদের হান্নান শাহ উনি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, যারা দলের জন্য যারা সত্যিকারে খাটে, যারা ত্যাগী নেতা হিসেবে বিবেচিত হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন কিংবা সিনিয়র নেতাদের বলেন, কিন্তু তারা অনেক সময় বাদ পড়ে যায় এবং বাদ পড়ে ওখান থেকে অনেক সময় এখানে অর্থকরীরও ব্যবস্থা করা হয়, যেখানে দেখা যায় সংস্কারপন্থী নেতা হিসেবে তোফায়েল আহমেদ কিংবা আমির হোসেন আমু তারা সভানেত্রীর সমালোচনা করছেন কিংবা সংস্কারপন্থীর কথা বলছেন, এ কারণে তারা মানে আউট হয়ে গেছেন কিংবা তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয়েছে। ঠিক তেমনি বীর বিক্রম হাফিজুর রহমান ভোলা থেকে এবং আমাদের আলতাফ হোসেন চৌধুরী পটুখালী 1 আসন থেকে, সেখানেও একই সমস্যা হচ্ছে। এইটা কেন হবে? গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই নিয়মতান্ত্রিক মতবাদ হতে হবে। নেত্রীকে সমালোচনা করলে ধন্যবাদ আপনাকে। জি, দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন। আমরা সবাই জানি যে আমি যদি এখন জামাত ইসলামের কথা বলি, হয়তোবা কেউ আমার দিকে আর চোখে তাকাতে পারে, তবে এটা স্পষ্ট আমরা এ যাবৎকাল দেখিনি কখনো যে জামাত ইসলাম কিংবা শিবিরের ভিতর দুই গ্রুপের ভিতরে কখনো দ্বন্দ্ব, সংঘর্ষ, সংঘাত বেঁধেছে। কিন্তু ছাত্রদল, ছাত্রলীগ কিংবা অন্যান্য যে দলগুলো আছে, আমি দেখতে পাই যে এক গ্রুপ আর গ্রুপের সঙ্গে মারামারি লেগে। আপনার মতামত এখানে প্রশ্নটা হচ্ছে যেভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে এটা হওয়া উচিত কিনা? মোটেও উচিত না, কিন্তু আমি কথা বলবো, প্লিজ 1 মিনিট। না, আপনি সময় নিয়েছেন, আমার অনেক হাত তুলেছেন, পেছনে যেতে হবে। খুব সংক্ষেপে আপনারা যে বিষয়টি বলতে চাচ্ছেন, যে আপনি হাত তুলেছেন। জি, আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে আমাদের হান্নান স্যার বলেছেন যে ওনাদের দল বিএনপি অনেক বিশাল দল, তেমনি আওয়ামী লীগও একটি বিশাল দল। হান্নান স্যার যেটা সময়ের কথা বলেছেন, সময়ের উছিলার কথা বলেছেন, মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আবেদন করব যে আপনার দল তো আসলে এখনও ওই পর্যায়ে অত পরিসরে যায়নি, তো আপনি কি এখন থেকেই আপনার দলে এই গণতন্ত্রের চর্চা শুরু করবেন? ধন্যবাদ। আমি সারা আফরিন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বড় দলগুলোতে গণতন্ত্রের চর্চা যেভাবে হচ্ছে এটা হওয়া উচিত কিনা?
এটা অবশ্যই হওয়া উচিত না। আমাদের দেশে গণতন্ত্র যে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বা গণতন্ত্রের চর্চা যে সঠিকভাবে দেশে হচ্ছে না, এটার একমাত্র কারণই হচ্ছে কারণ দলগুলো নিজেদের ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা হচ্ছে না। ওইটা যদি হয়ে আসতো, এই প্র্যাকটিসটা হলেই, যখন দলের ভিতরে প্র্যাকটিসটা হবে তখনই ওটা তারা বৃহত্তর জনগোষ্ঠীর ওপরে তারা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন। আর একটা জিনিস যে অনেক নির্বাচন লাগবে, আমাদের একটা দলের থেকেও একটা দেশ কিন্তু অনেক বড়, তারপরেও কিন্তু আমাদের দেশে হাজার হাজার নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, অনেক নির্বাচন হচ্ছে, কিন্তু সিটি মেয়র নির্বাচন হচ্ছে। সেখানে একটা দলের মধ্যে কেন নির্বাচন করা যাবে না, এটা আমার কাছে ঠিক সুস্পষ্ট না। ধন্যবাদ আপনাকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ধন্যবাদ। প্রথমে আপনাদের সঙ্গে আমি একমত হয়ে বলছি যে দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা দরকার। তবে আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে বাংলাদেশ একটা রূপান্তরের পর্যায়ে আছে। এটি রাজনৈতিক দলের নেতৃত্ব সেই দলের সদস্য বা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বা ভোটের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়। পৃথিবীতে কয়েকটা পদ্ধতি আছে, যেরকম সর্বোচ্চ নেতৃত্ব, সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা চেয়ারপারসন, তিনি কাউন্সিলর নির্বাচন করে দিবে। নির্বাচন করার পরে তিনি যদি মনে করেন যে 51 সদস্য একটি কেন্দ্রীয় কমিটি হবে, তিনি 51 জনের নাম প্রস্তাব করবে ওই কাউন্সিলরের কাছে। কাউন্সিলররা সেটা যদি অনুমোদন দান করে তাহলে গৃহীত হলো, অনুমোদন না দান করে বলতে পারে যে 50 নম্বর যে সদস্য আপনি দিয়েছেন এটা বাতিল। তাহলে আবার সেই চেয়ারপারসন যে নতুন নাম প্রস্তাব করবে, অথবা হাউজের থেকে নতুন নাম প্রস্তাব হতে পারে। এইটা যেরকম সংসদীয় গণতন্ত্রে আপনি দেখবেন বা আমেরিকান ডেমোক্রেসিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাওয়ার পরে তার মন্ত্রিসভা নির্ণয় করে, কিন্তু সেই মন্ত্রিসভার প্রত্যেকটা সদস্যকে সিনেট এবং কংগ্রেসের স্পেশাল কমিটির থেকে অনুমোদন নিতে হয়। আমাদের বা ভারতে বা ইংল্যান্ডে যে ক্যাবিনেট শেখ হাসিনা বা খালেদা জিয়া দিচ্ছেন, আমার পার্লামেন্টে কিন্তু ভেটিং হচ্ছে না। অর্থাৎ পার্লামেন্ট যাকে দিচ্ছে তাকে, যেরকম আমাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছে, এটা দিচ্ছে না। ঠিক তেমনি দলের ভিতরে আমার দলের 1206 জন কাউন্সিলর আছে। আমার সভাপতি সাধারণ সম্পাদক আমাকে নির্বাচন করে, আমার 119 জনের যে কমিটি, আমি সে কমিটি ওখানে দিই। দেওয়ার পরে ওই কাউন্সিলররা পুরা কমিটি দেখে বলে যে এইটা আমি অনুমোদন করি না। আমার জীবনে এরকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি গত 15 বছরে, এবং আমাকে আমার প্রস্তাবিত যে নেতার নাম বলেছি বা নেত্রীর, তাকে প্রত্যাহার করে নিয়ে নতুন নাম দিতে হয়েছে। বড় দল বা ছোট দল বড় কথা নয়, গণতন্ত্রের জন্য সময় দিতেই হবে। আমি হান্নান ভাইয়ের সঙ্গে একমত না, আপনার বিশাল দল বা আরেকটা দল ছোট, বড় দলের নির্বাচন করতে সময় লাগে না। এটা কাউন্সিল 2 দিনের জন্যই হয়। 2 দিনেই পৃথিবীর বৃহত্তম দলগুলো নির্বাচনের মাধ্যমে তার দল তৈরি করে নেয়। এটা আমরা করছি না, সেটা হচ্ছে আসল কথা। আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি সংক্ষেপে উত্তর দেন। যে প্রশ্নটি উঠেছে, বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব নির্বাচন করে এবং সেখানে সভাপতি বা সভানেত্রী বা চেয়ারপারসন তারা যে একচ্ছত্র ক্ষমতা ভোগ করে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ওখানে কাউন্সিলররা সভাপতি নির্বাচন করছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচন করছেন, তারা কমিটি দিচ্ছে, সেটা অনুমোদন দিচ্ছেন। গণতান্ত্রিক রীতিতে পরোক্ষ গণতন্ত্রের চর্চা, এটা কিন্তু একটা রীতি। এইখানে আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপিতে আগে আওয়ামী লীগে যেভাবে গণতন্ত্রের চর্চা হতো, এখন সেভাবে গণতন্ত্রের চর্চা হয় না। আরেকটা হচ্ছে যে যারা বলছেন যে ছোট দল, আমার দল কিন্তু 72 থেকে 75 পর্যন্ত প্রধান বিরোধী দল ছিল পার্লামেন্টে, তখন বিএনপির জন্ম হয়নি। ধন্যবাদ। আমার দল কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে সময়ে জিয়া আমলে আমি কারাগারে ছিলাম, শীর্ষ নেতারা কারাগারে ছিল, একটা সাজানো নির্বাচনেও আমার 8টা পার্লামেন্ট মেম্বার ছিল। অনেকেই জানেন। ধন্যবাদ আপনাকে। এই যে ছোট দল বড় দল এইভাবে বলবেন, ধন্যবাদ। কারণ সামরিক শাসনের উপর্যুপরি হস্তক্ষেপ ঘটেছে, ধন্যবাদ, এটা মনে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল? কতটা যৌক্তিক ছিল, যদিও শেষ পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুরুটা করতে চাই হান্নান শাহ আপনাকে দিয়ে। প্রথমে যে সফরের সিদ্ধান্ত নেওয়া ছিল আগে, কতটা যৌক্তিক ছিল সেটি? আমি মনে করি যে পাকিস্তানের বর্তমান যে অবস্থা, বিশেষ করে যে নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটা কোনো ক্রমেই কোনো বিদেশি ক্রিকেট টিম, ফুটবল টিম বা যে কোনো টিমের সেখানে গিয়ে খেলাধুলা করা নিরাপদ নয়। আমরা জানি যে বছর কয়েক আগে
শ্রীলঙ্কার ক্রিকেট টিম যখন লাহোর সফরে, পাকিস্তান সফরে লাহোর গিয়েছিল, সেখানে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে ক্রিকেট ভালোই খেলতাম, ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলেছি এবং ক্রিকেটের একজন ভালো অনুরাগীও বটে। আমি মনে করি যে সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার ক্রিকেট বোর্ড নিয়েছিল সেটা সঠিক ছিল না, যার ফলে আজকে আরও বেশ কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে। প্রথমে তাদের এটা ডিনাই করা উচিত ছিল। কই, ভারত তো যায়নি, অন্যান্য নিউজিল্যান্ড যায় নাই, অস্ট্রেলিয়া যায় নাই, ইংল্যান্ড যায় নাই। তারা প্রয়োজনে আবুধাবি বা দুবাই গিয়ে খেলেছে, পাকিস্তান ইন্ডিয়াতে গিয়ে খেলেছে, প্রয়োজনে পাকিস্তান আমাদের এখানে এসে খেলতে পারতো। এমন অনিশ্চয়তার মধ্যে আমাদের দেশে ক্রিকেটারদের ঠেলে দেওয়াটা প্রথম অবস্থায় সঠিক হয়নি বলে আমি মনে করি এবং বোর্ডের ওই সিদ্ধান্তকে আমি নিন্দা জানাই। ধন্যবাদ আপনাকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হান্নান ভাইয়ের সঙ্গে আমি একমত। পাকিস্তান যে অবস্থা, এই অবস্থায় কোনো খেলাধুলা ওখানে করতে কোনো বিদেশি যাওয়া উচিত নয়। ধন্যবাদ। এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা কতটা যৌক্তিক ছিল? আগের যে কমিটি সিদ্ধান্ত নিয়েছিল সেটা যৌক্তিক না, পরের সিদ্ধান্ত নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সুতরাং ওই সিদ্ধান্তটা বাস্তবসম্মত ছিল না। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে যেতে চাই, যে সামনে আপনি হাত তুলেছেন এক পাশে। আমি জনাব হান্নান সাহের সাথে একমত, আমাদের সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। কিন্তু আমরা দেখলাম আমাদের বিসিবি সভাপতি মুস্তাফা কামাল সাহেব, ওনার সাবেক সভাপতি, ওনার স্বার্থের কারণে উনি আমাদের ক্রিকেট টিমকে এই মৃত্যুর পক্ষে ঠেলে দিয়েছেন। এবং এই আওয়ামী লীগ আমরা দেখছি নিজের স্বার্থের কারণে দেশ বিক্রি করতে পারে, ঢাকা সিটি কর্পোরেশন বাক্য সব কিছু করতে পারে এরা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, আপনি হাত তুলেছেন। যেখানে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তান সফর বাতিল করলেন নিরাপত্তার কারণে, সেখানে কি হয় পরবর্তীতে এই খেলোয়াড়দেরকে পাঠানোর কথা চিন্তা করলো সরকার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পেছনে আরেকজন। আসলে সবই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয় সব গোলায়া, সব কিছু গোলায় টলে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই সিদ্ধান্ত আত্মগত সিদ্ধান্তটা আগে না নিলে এতদিনে যে বিসিএল আমাদের সামনে লিগটা আসতেছে, বিপিএল, এতদিন আমাদের পাকিস্তানের প্লেয়াররা আসা পড়তো, তাহলে সব কিছু হইলো সব গোলায়া, পানি গোলায়া। ধন্যবাদ। আমি প্যানেলে আরও দুজন আছে, ওনাদের কাছে আসবো। তবে হাসানুল হক ইনু, আপনার কাছে একটু আসতে চাই। একজন প্রশ্ন তুলেছেন যে আসলে নিজেদের স্বার্থে বা দলীয় স্বার্থে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কি বলবেন? এই মন্তব্যের সঙ্গে আমি একমত নই। মনে রাখতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বাধীন সংস্থা কিন্তু, এবং এটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে কাজ করে। সবকিছুই মনে করি যে সরকার প্রভাব বিস্তার করছে। এখানে তাহলে সরকারের এখানে কোনোই ভূমিকা ছিল না। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে সরকারের কোনো ক্ষমতা নাই। ধন্যবাদ আপনাকে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপরে কোনো ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। ধন্যবাদ আপনাকে। সারা আফরিন, শেষ পর্যন্ত এই সফর বাতিল হয়ে গেল, আগের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল? অবশ্যই মানে বিশ্ব রাজনীতিতে এখন পাকিস্তানে যে চলছে সেই পরিস্থিতিতে অবশ্যই এটা যৌক্তিক ছিল না, এবং পরবর্তীতে এটা যখন বাতিল হয়ে গেল এটা প্রমাণ করে যে এটা কতটা অযৌক্তিক ছিল। আচ্ছা, এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি একটি হুমকি দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়রা নাও আসতে পারেন। আপনি কি এটিকে গুরুত্ব দেন? কোনো না, আসলে এটা তাদের ক্ষতি, বাংলাদেশের কোনো ক্ষতি দেখি না আমি। ধন্যবাদ। মেজর জেনারেল মনিরুজ্জামান, এখানে সিদ্ধান্তর উপরে যে কমপ্লিকেশনটা এসছে এটা আমরা সম্পূর্ণভাবে এড়াতে পারতাম যদি আমরা প্রাথমিকভাবে যাওয়ার সিদ্ধান্তটা না দিতাম। প্রাথমিকভাবে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, সেটা আমাদের মানতে হবে। এবং এই সিদ্ধান্ত যারা দিয়েছিলেন তারা সরকার দলীয় লোক। মন্ত্রীর সাথে আমি এখানে কিছুটা দ্বিমত পোষণ করতে পারি যে তারা সরকারের নিয়ন্ত্রণে না থাকলেও তারা সরকার দলীয় লোক ছিল, এবং সরকারের এ বিষয়ে প্রচ্ছন্ন একটা কোনো মতামত ছাড়া এ ধরনের এত বড় সিদ্ধান্ত ক্রিকেট কন্ট্রোল বোর্ড দিতে পারে না। কাজে সেই সিদ্ধান্ত ভুল ছিল, এটা আমাদের মানতে হবে। এবং এই কথার সঙ্গে একটু দ্বিমত করছি। এই সিদ্ধান্ত আমি বারবার বলছি যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে সরকারের আইনগত কোনো ক্ষমতা নাই, এবং লোটাস কামাল সাহেব উনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য কিন্তু। আর আপনি যদি এটাই মনে করেন তাহলে আপনাকে বলতে হবে যে এখন সিদ্ধান্ত বাতিল হয়েছে, তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। কি বলবেন? সরকারের যে একটা প্রভাব থাকে এসব সিদ্ধান্তের উপরে, ধন্যবাদ জানান শেখ হাসিনাকে। এটাই প্রমাণ করে যে বাতিল করে দিয়েছে আপনাদের চাপে না, ওনাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে তথ্যমন্ত্রী। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের যত ধরনের এই ধরনের বোর্ড আছে সবগুলো বোর্ডে সরকার দলীয় দল
দল থেকে নিয়োগ পায় এবং তারা সবসময় সরকারের সাথে যোগাযোগ রেখে এ ধরনের সিদ্ধান্ত দেয়। আমরা আজকে পাকিস্তানের সাথে যে আমাদের টানাপোড়েন একটা সৃষ্টি হলো এই সিদ্ধান্ত যারা, সেটা ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও এই ধরনের ভুল সিদ্ধান্ত এখন আছে। যে সফরটি বাতিল হয়েছে এটিকে তো আপনি সমর্থন করছেন? আপনাকে একটা তথ্য দিই মাননীয় আমি moderator। আমি এটা সমর্থন করি এই কারণে যে নিরাপত্তার কারণে আমাদের যেসব উদ্বেগ আছে সেদিকে দৃষ্টি রেখে এটাকে বন্ধ ধন্যবাদ করা আপনাকে। সঠিক হয়েছে। তথ্যমন্ত্রী 30 সেকেন্ডে বলবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহাসচিব যিনি চালান, তিনি কুতুবুদ্দিন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি নির্বাচিত কিন্তু, এবং সালাউদ্দিন সাহেব ফুটবল ফেডারেশন নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে। ধন্যবাদ। এবং এটা কুতুবুদ্দিন কোনো দল করে না। ধন্যবাদ আপনাকে। আপনি 30 সেকেন্ডে বলতে 30 সেকেন্ডে বলে দেবো। আমি দুঃখিত যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ক্রিকেট সফর ক্যান্সেল হওয়ার জন্য ধন্যবাদ দিতে পারছি না। এই জন্যে এটার কৃতিত্ব হলো মিডিয়ার এবং অন্যান্য যারা এটাকে ক্রিটিসাইজ করেছিল, যার ফলে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাধ্য হয়েছে এটা ক্যান্সেল করার জন্য। সুতরাং ধন্যবাদ হান্নান শাহ। ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। ধন্যবাদ। নিজের লোকেরই ওনাকে অনুসরণ করে নাই। ধন্যবাদ হান্নান শাহ আপনাকে। অনুসরণ করেন নাই। ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে দিতে চাই, আপনারা যদি বিবিসির বাংলাদেশ সংলাপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752 এই নম্বরে, অথবা আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন মোহাম্মদ মুনির হুসাইন। আমার প্রশ্ন হচ্ছে, সীমান্তে বিএসএফের নির্বিচারে গুলি চালানো কি বন্ধু রাষ্ট্রের পরিচয় বহন করে? আপনার কি মনে হয় বহন করে? অবশ্যই না। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডে এই প্রসঙ্গটি আবার সামনে এসেছে, এটি আপনারা জানেন। আমি শুরুটা করতে চাই সারা আফরিন। এটা আমার কাছে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছে। মানে আমাদের সাধারণ মানুষ, আমরা যখন সাধারণ মানুষ খুন হচ্ছে, হত্যা, রাহাজানি যেগুলো বেড়ে যাচ্ছে, এইটা ওরকমই আরেকটা ঘটনা মাত্র। এটা পাশের একটা দেশ, যে কোনো কারণেই হোক, তাদের পাশের একটা দেশের পুরোপুরি আমি দায়িত্ব বলবো না যে বিএসএফ কাজটা করছে, কিন্তু আমাদের হচ্ছে রাজনৈতিকভাবে বা আমাদের সরকারের কাছ থেকে বা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে যেভাবে জিনিসটাকে প্রতিহত করার জন্য একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, ওটা এখন পর্যন্ত ঘটেছে বলে আমার মনে হয় না। এবং সেই জন্য এই জিনিসটা অনেক দিন আগের থেকে আসলে জিনিসটাকে প্রতিহত করা যেত, আস্তে আস্তে এটাকে কমিয়ে আনা যেত, কিন্তু এটার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে মেজর জেনারেল মনিরুজ্জামান। প্রথমে বলবো যে এখানে রাষ্ট্রের এবং সরকারের চরম ব্যর্থতা আছে। যে কোনো গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে তার নাগরিকের জীবনের নিরাপত্তা প্রদান করা। এখানে রাষ্ট্র এবং সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা পরিসংখ্যানে দেখেছি 1 সাল থেকে 10 সাল পর্যন্ত 1300 নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে এ ধরনের নজির নাই, বিশেষ করে যেখানে আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ করে ভারতকে বিশেষ বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবছরের 1 তারিখে এবং 2 তারিখে 4 জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বড় প্রতিবাদ আমরা দেখতে পাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে মিডিয়ার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ব্যাপারে, তিনি উত্তর দিয়েছেন যে আমি প্রথমে জানতে চাই যে বিএসএফ আত্মরক্ষায় তারা গুলি করেছিল কিনা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার দেশের নাগরিকের চাইতে উনি বিএসএফের পক্ষ নিয়ে কথা বলার জন্য বেশি উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপে একটু দর্শকদের কাছে যেতে চাই, খুব বেশি নিতে পারবো না। যে আপনি? আমার মনে হয় বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর সেরকম বিরল সীমান্ত যেখানে মনে হয় প্যালেস্তাইন এবং ইসরায়েলের সীমান্তেও এত হত্যাকাণ্ড হয় না। তা আমার মনে হয় এটা আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা এবং আমাদের রাষ্ট্র থেকে জোরালো ভাষায় তাদেরকে প্রতিবাদ জানানো উচিত। বিএসএফ বারবারই আমাদের কাছে কমিটমেন্ট করে যে তারা এটা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু গরু চোরাচালানি বা অন্যান্য ধরনের অপরাধের ধুয়ো তুলে তারা নির্বিচারে বাঙালিদের হত্যা করে যাচ্ছে। আমি চাই না পৃথিবীর কোনো সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড হোক, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি বাংলাদেশ ভারতের প্রান্তে এ ধরনের কোনো হত্যাকাণ্ড চালাতো তাহলে ভারত যে ধরনের প্রত্যুত্তর দিত আমার মনে হয় বাংলাদেশেরও ঠিক সেই ধরনের প্রত্যুত্তর দেওয়া। ধন্যবাদ আপনাকে। আপনি দ্বিতীয় সারিতে।
বাংলাদেশের লোক যখন গুলি খেয়ে মারা যায় তখন আমাদের দেশের একজন মন্ত্রী উনি আপনার মন্তব্য করেছিলেন যে এগুলি সব চোর এবং ডাকাত, ওই চোরাচালানি করতে গিয়ে মারা যায়। এটা আমি মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই যে উনিও তো মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, তো উনি এটাকে কেমনে দেখছেন? ওরা কি আসলেই বাংলাদেশের নাগরিক সবই চোর ডাকাত নাকি? আপনার ধন্যবাদ আপনাকে। প্যানেলে আসতে হবে অনুষ্ঠানের শেষের দিকে একেবারে। আসম হান্নান শাহ। প্রথমেই আমি সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলির, ভারতের বিএসএফ কর্তৃক নির্বিচারে গুলির তীব্র নিন্দা জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের চোখের সামনে ভাসছে ফেলানির মৃতদেহ, তার সেই ঝুলন্ত লাশের কথা বাংলাদেশের কোনো বাংলাদেশি ভুলতে পারে না। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং আমি ব্যক্তিগতভাবে নিজে লজ্জাবোধ করছি যে একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং একজন সাবেক আমলা এমন বক্তব্য দিতে পারে। এক শ্রোতা যেটা বলেছেন, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যেও এমন সীমান্ত নাই, তাহলে আমাদের এত বন্ধু, এই বন্দুকের গুলিতে আমরা মারা যাব, এটা নিশ্চয়ই কাম্য নয়। এখানে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি সংক্ষেপে জবাব দেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে? এবং মেজর জেনারেল মনিরুজ্জামান যেটি বলছিলেন, এই হত্যাকাণ্ড কিন্তু গত 2-4 বছরের ব্যাপার নয়, 2001 সাল থেকে হচ্ছে এবং আপনাদের সময়ও হয়েছে। কি করেছিলেন? নয়, আমি স্পষ্ট বলছি, ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা ক্ষমতায় যাই, প্রথমে আমরা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিকভাবে ভারতের সাথে এটার একটা সমঝোতা করার চেষ্টা করব। দ্বিতীয়ত, যদি তা না হয় তাহলে বাধ্য হয়েই, সোজা কথা, নিউটনের 3য় সূত্র যেটা উনি ভালো জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, উই হ্যাভ টু ডু ইট। ইনু সাহেব অবশ্য সেটা কি ধরনের রিয়াকশন হবে? রিয়াকশনটা কি ধরনের হবে? আপনি জানেন, আমার উপর যদি কেউ গুলি বর্ষণ করে তাহলে আমি যদি চুপচাপ বসি, আমার জন্য দুটো উপায়, এক গুলি করে তার প্রতি উত্তর দেওয়া, আর দ্বিতীয় হলো চুপচাপ বর্তমান সরকার যেটা করছে বসে থেকে তোয়াজ করা। এই তোয়াজের রাজনীতিতে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। জি, দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন। বিরোধী দলকে বলতে চাই যে আমাদের যে বিএসএফরা আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, কিন্তু কিছুদিন আগেও বিরোধী দলীয় নেত্রী উনি রামুতে সফর না করে উনি প্রথমে ভারত সফর করেছেন, তারপরে উনি চীন সফর করেছেন। তিনি ওইখানে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বিএসএফের বিরুদ্ধে এ ধরনের কি কোনো কথা উঠাইছেন? ধন্যবাদ আপনাকে। এর উত্তর তিনি এর মধ্যে দিয়েছেন বিএনপি কি করবে এবং কি করেছিল। আমি যেতে চাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনেক সমালোচনা সরকারের বিষয়টি। প্রথমে আমি সীমান্তে নিরস্ত্র জনগণের হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং পৃথিবীর কেউ সমর্থন করবে না। সুতরাং ফালানি হত্যার থেকে শুরু করে যেসব বাংলাদেশি নাগরিক নিরস্ত্রভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে তার আমি নিন্দা করি এবং ভারত সরকারকে এটা বন্ধ করার আহ্বান জানাই। তো আমার হান্নান শাহ এবার যদি ওনার দল ক্ষমতায় আসে তো উনি প্রথমে কূটনৈতিক চালাচালি করবেন, তারপরে পাল্টা গুলি চালাবেন। ওনারা ক্ষমতায় ছিলেন 5 বছর, সেই সময় সীমান্তের যে হত্যাকাণ্ড প্রতিহত করার জন্যে কি কূটনৈতিক প্রচেষ্টা নিয়েছেন এবং কি গোলাগুলি করেছেন আপনারা জানেন, আমি বিতর্কে যাচ্ছি না। তবে এটা অত্যন্ত খারাপ ঘটনা। আমি মনে করি যে আমাদের যে কোনো রাজনীতির পর্যায়ে মন্ত্রী হোক অথবা এমপি হোক অথবা নেতা নেত্রী হোক, সীমান্তের এই ঘটনাকে মানে সমর্থন করার কোনো অজুহাত তৈরি করা উচিত না। সুতরাং সরকারি অবস্থানটা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই এবং এই ব্যাপারে জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। কোনো ব্যক্তি বা মন্ত্রী যদি কোনো কথা বলে থাকে সেটা কোনো সরকারি ভাষ্য নয়। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। আজ প্যানেলে আপনারা যে 4 জন যোগ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে উপস্থিত দর্শকদের। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম অডিটোরিয়াম কর্তৃপক্ষকে। বিবিসির বাংলাদেশ সংলাপ আজ প্রযোজনা করেছেন ওয়ালিউর রহমান মিরাজ। আমাদের পরবর্তী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই পর্যন্ত আমার সাথে ওয়ালিউর রহমান মিরাজ আর আমি আকবর হোসেন এখানেই বিদায় নিচ্ছি।